প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আলোচনা করব বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারসমূহ নিয়ে। এই মৌলিক অধিকারগুলো বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তো এগুলো আলোচনার পূর্বে আমরা জেনে নেই মৌলিক অধিকার বলতে কি বোঝায়। আমরা সাধারণত যা বুঝি যে মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সকল মৌলিক চাহিদা রয়েছে সেগুলা পূরণ, সেগুলা নিশ্চয়তা প্রদানই হচ্ছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের উৎসটা কি? কোথা থেকে মৌলিক অধিকারের উৎপত্তি? মৌলিক অধিকারের উৎস হচ্ছে মানবাধিকার। মানবাধিকার থেকেই মৌলিক অধিকারের সৃষ্টি হয়েছে। মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকারগুলো। এই জন্মগত অধিকারগুলোর মধ্যে যেগুলো আইনগতভাবে স্বীকৃত, সাংবিধানিকভাবে স্বীকৃত, সেগুলোই হচ্ছে মৌলিক অধিকার। সমাজে মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকতে একজন মানুষের যে সকল অধিকার প্রয়োজন সেগুলোই হচ্ছে মানবাধিকার। আর একটি রাষ্ট্রের আর্থসামাজিক প্রেক্ষাপটে মানবাধিকার সমূহের মধ্যে থেকে কিছু কিছু অধিকারকে মৌলিক হিসাবে ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলোই হচ্ছে ওই রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার। অর্থাৎ মানবাধিকার বিস্তৃত, মানবাধিকারের শেষ নেই। কিন্তু মৌলিক অধিকারটা প্রত্যেকটা দেশের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সেগুলার প্রেক্ষাপটে, রাজনৈতিক অবস্থা, সেগুলার প্রেক্ষাপটে যতগুলো অধিকারকে সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে সেগুলাই হচ্ছে মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার আর মানবাধিকার, তাহলে এই দুটার পার্থক্য আমরা কি? এগুলো যদিও আমরা ফার্স্ট ইয়ারেই পড়েছি, তারপরে একটু ধারণা নেই মৌলিক অধিকার ও মানবাধিকারের পার্থক্যটা কি। মৌলিক অধিকার হচ্ছে তোমার আইন দ্বারা, সংবিধান দ্বারা লিপিবদ্ধ, সন্নিবেশিত। আর মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অর্থাৎ মৌলিক অধিকারের আইনগত অনুমোদন রয়েছে এবং আদালতে প্রয়োগযোগ্য। অর্থাৎ মৌলিক অধিকার ভোগে মানুষের আইনগত অধিকার রয়েছে। মৌলিক অধিকার ভঙ্গ করলে মানুষ আদালতের আশ্রয় গ্রহণ করতে পারে। আদালতের মাধ্যমে, আদালতের রায়ের মাধ্যমে সে তার মৌলিক অধিকার ফিরে পাওয়ার অধিকার রাখে। কিন্তু মানবাধিকারের আইনগত অনুমোদন কিংবা আদালতের গ্রহণযোগ্যতা নেই। এটি রয়েছে আন্তর্জাতিক আদালতে, এটির গ্রহণযোগ্যতা রয়েছে। কোনো কারণে কোনো ব্যক্তি, সে যেই দেশের নাগরিকই হোক না কেন, সে যদি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে সেই দেশের সংবিধান অনুযায়ী সে আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবে, সেই দেশের আদালতের। আর যদি মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে তার, অথবা মানবাধিকার তার লঙ্ঘন হয়েছে, এটি সে মনে করে, তাহলে তাকে আশ্রয় নিতে হবে আন্তর্জাতিক আদালতে। এটি হচ্ছে বেসিক ডিফারেন্স মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে। অর্থাৎ সকল মৌলিক অধিকারই মানবাধিকার, কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। একটি দেশের সংবিধানে লিপিবদ্ধ অধিকার সমূহই হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ যেই দেশের নাগরিকদের যতগুলো মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র সেই দেশেই জন্যই প্রযোজ্য। এটির সীমানা ওই দেশের জন্যই, ওই দেশের ক্ষেত্রেই, ওই দেশের নাগরিকদের জন্যই। কিন্তু মানবাধিকারের কোনো নির্দিষ্ট দেশ নেই, এটি সার্বজনীন। সমগ্র বিশ্বেই মানবাধিকার স্বীকৃত, গ্রহণযোগ্য। এবার আসি আমরা আমাদের বাংলাদেশের সংবিধানে কিভাবে এই মৌলিক অধিকারগুলোর সংযুক্ত করা হয়েছে, সংবিধানের এটির কি কি বিধিমালা, নীতিমালা, সেগুলো আমরা একটু এবার বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে
মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেক বাংলাদেশী স্বতঃসিদ্ধভাবে কিছু মৌলিক অধিকার ভোগ করে থাকে। সংবিধানের 3য় ভাগের শুরুতেই 26 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন রাখা যাবে না, আইন প্রণয়ন করা যাবে না। আর যদি তা করা হয় তবে তা স্বয়ংসিদ্ধ বা অটোমেটিক্যালি সেটি বাতিল হয়ে যাবে। এই 26 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার পরিপন্থী পূর্বের সকল আইন সাংবিধানিকভাবে অবৈধ। মৌলিক অধিকার শারীরিক ও মানসিক সীমানা সংকোচনকারী কৃত্রিম বাধা অতিক্রম করে মুক্তি ও ন্যায় বিচারের পরিবেশ নিশ্চিত করে নাগরিকদের জীবনকে মর্যাদাপূর্ণ করে থাকবে। স্বাধীন বিচার ব্যবস্থা ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ মৌলিক অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে সর্বোচ্চ রক্ষা কবচ। অর্থাৎ সংবিধানে উল্লেখ আছে আমার এই মৌলিক অধিকার। আমাদের বাংলাদেশের সংবিধানে আমাদের 18টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। এখন এই মৌলিক অধিকার ভঙ্গ হলে বা ক্ষুণ্ণ হলে আমি এটা রক্ষা করবে কে? সংবিধানে তো উল্লেখ আছে যে 18টি মৌলিক অধিকার, কিন্তু এটি রক্ষা বা এটি সেফগার্ড কি? এটি সেফগার্ড বা রক্ষা কবচ হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা। অর্থাৎ যে বিচার ব্যবস্থা, অর্থাৎ যে আদালত রয়েছে সেটি করতে হবে স্বাধীন এবং নিরপেক্ষ। স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা, আদালত থাকলেই সেটি এই মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। এর পাশাপাশি আরও একটি জিনিস রয়েছে, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ। যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান রয়েছে সবগুলোকে শক্তিশালী হতে হবে, অর্থাৎ নিজ কাজ স্বাধীনভাবে করার এখতিয়ার তার থাকতে হবে। তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং স্বাধীন বিচার ব্যবস্থা, এই দুটোই হচ্ছে মৌলিক অধিকার নিশ্চয়তার রক্ষা কবচ। বাংলাদেশের সংবিধানের 4th পরিচ্ছেদের 102 নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে, তোমরা সবাই জানো সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। তো এর মধ্যে যেটি লোয়ার কোর্ট সেটি হচ্ছে আপিল বিভাগ। সেই আপিল বিভাগে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার রাখা হয়েছে। অর্থাৎ কোনো নাগরিক যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সে হাইকোর্ট বিভাগে সে কী করতে পারবে? তার অধিকার আদায়ের জন্য আপিল করতে পারবে। এবং এটি ধারা হচ্ছে সংবিধানের 102 নং অনুচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, 102 নম্বর ধারার 1 নং অনুচ্ছেদ অনুযায়ী একজন নাগরিক, সংক্ষুব্ধ নাগরিক যার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করা হয়, সে হাইকোর্ট বিভাগে রিট আবেদনের মাধ্যমে তার মৌলিক অধিকার কী করতে পারবে? পুনর্বহাল করতে পারবে। এখন আমরা দেখি বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো কীভাবে আছে এক নজরে দেখি, তারপর আবার এগুলো একটু বিস্তারিত আলোচনা করব। সংবিধানের 27 নং তৃতীয় পরিচ্ছেদের 27 নং অনুচ্ছেদে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা। তো এর মানে কি? এই অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অর্থাৎ এখানে আইনের শাসন, রুল অফ ল নিশ্চিত করা হয়েছে সংবিধানের মাধ্যমে। 28 নং অনুচ্ছেদে 2য় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান বা পেশাগত কোনো কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। অর্থাৎ যেই দেশে ধর্ম দিক থেকে সংখ্যা লঘিষ্ঠ যারা, মাইনরিটি যারা,
তাদের সাথে কোনো রকম বৈষম্য করা যাবে না, বর্ণভিত্তিক বর্ণবাদ আনা যাবে না, বর্ণভিত্তিক কোনো বৈষম্য করা যাবে না, জেন্ডার ভিত্তিক কোনো বৈষম্য করা যাবে না, নারী পুরুষ উভয়ে সমমর্যাদার অধিকারী, এটা তার মৌলিক অধিকার। বাসস্থানের ব্যাপারেও একই অবস্থা, যে বাসস্থান তুমি থাকো অনেক বড় অট্টালিকায় আর আমি থাকি ছোট ঘরে, তাই বলে যে আমার সেই ছোট ঘর ভাঙা কুড়ে ঘর ভেঙে ফেলবা, হ্যাঁ সেটা হবে না। আমাকেও আমার বাসস্থানে যথাযথভাবে থাকার অধিকার, এটি আমার মৌলিক অধিকার। আরেকটি বলা হয়েছে কি বৈষম্য করা যাবে না, পেশাগত কারণে বৈষম্য করা যাবে না। তুমি খুব বড় মাপের চাকরি করো, ব্যবসা করো, ভিভিআইপি, আমি একজন খুব সাধারণ চাকরিজীবী পেশাজীবী, বাট আমার অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, যেমন তোমারটিও যাবে না। এটা মূল কথা হচ্ছে কোনো ধরনের নাগরিকদের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। তৃতীয় মৌলিক অধিকারটি হচ্ছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। এটি সংবিধানের 3 অধ্যায়ের 29 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এ ব্যাপারে 29 নং অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। অর্থাৎ যে ধরনের চাকরি হোক না কেন, সেটি নিয়োগ লাভের ক্ষেত্রে সকলের সুযোগের বা সেই আবেদন করার সুযোগের সমতা থাকবে। তা এখন এই যে সমতা থাকবে, এই সমতার দোহাই দিয়ে কি যে মাস্টার্স পাস যে চাকরির প্রাইমারি শর্ত, সেটা তো আর এসএসসি পাস ক্যান্ডিডেট দিয়ে হবে না, ঠিক না? যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ যেই লেভেলে যতটুকু যোগ্যতা চাওয়া আছে, সেই যোগ্য প্রার্থীদের সকলের কি এই পদ লাভের ক্ষেত্রে বা নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। এটি হচ্ছে তৃতীয় মৌলিক অধিকার। চতুর্থ মৌলিক অধিকার, সেটি হচ্ছে সংবিধানের 3 পরিচ্ছেদের 30 নং অনুচ্ছেদে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণের ক্ষেত্রে কোনো বিশেষ যোগ্যতা লাভের ক্ষেত্রে দেশের যে কোনো নাগরিকই পুরস্কার গ্রহণ করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্র কোনো বাধা সৃষ্টি করে না। তবে এই 30 নং অনুচ্ছেদে একটি ক্লজ দেয়া আছে যে সবাই তার বিশেষ যোগ্যতার জন্য খেতাব উপাধি পুরস্কার এগুলো লাভ করতে পারবে, সম্মাননা লাভ করতে পারবে, ভূষণ লাভ করতে পারবে। তবে এটি গ্রহণের জন্য সেই ব্যক্তিকে পূর্ব থেকেই, অর্থাৎ পূর্বেই অনুমোদন নিতে হবে মহামান্য রাষ্ট্রপতির, যে আমি এই কাজের জন্য, এই সাফল্যের জন্য, এই কৃতিত্বের জন্য অমুক রাষ্ট্র থেকে এই পুরস্কার, এই উপাধি, এই খেতাব পাওয়ার অফার পেয়েছি, আপনি আমাকে অনুমতি বা অনুমোদন প্রদান করলে এটি আমি গ্রহণ করব। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের অনুমতি সাপেক্ষে বিদেশি খেতাব উপাধি পুরস্কার ভোগের স্বাধীনতা, লাভের স্বাধীনতা, গ্রহণের স্বাধীনতা রয়েছে নাগরিকের। সংবিধানের 31 নং অনুচ্ছেদে, 3 অধ্যায়ের 31 নং অনুচ্ছেদে 5ম মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আইনের আশ্রয় লাভের অধিকার। এই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক নাগরিক যে কোনো স্থানে অবস্থানরত অবস্থায় আইনের আশ্রয় লাভের অধিকার রাখে। আমি যদি বাড়িতে থাকি, সেখানেও যেরকম আমি আইনের আশ্রয় লাভ করতে পারবো, কর্মস্থলে থাকলেও পারবো, রাস্তাঘাটে রাজপথে থাকলেও পারবো। আবার আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় থানাতে, সেখানেও আমার আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আমাকে যদি সাজা দেওয়া হয়, সেই সাজা বিরুদ্ধে আমি উচ্চতর আদালতে আপিল করারও অধিকার পাবো। অর্থাৎ আইনের আশ্রয় যতটুকু দেয়া আছে সংবিধানে, সেটি সকল নাগরিক সর্বস্থানে সকল অবস্থানে থেকেই লাভের অধিকার রাখে। এটি বাংলাদেশের সংবিধানের একটি উল্লেখযোগ্য মৌলিক অধিকার। অর্থাৎ ওই যে প্রথমে বলেছি, আইনের দৃষ্টিতে সবাই সমান। এরপর আসি আমরা পরবর্তী মৌলিক অধিকার, যেটি 32 নং অনুচ্ছেদে আছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। আইন অনুযায়ী
ব্যক্তিগত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আইনে আমি যে আমি একজন ব্যক্তি, অর্থাৎ আমার ব্যক্তির অধিকার, ব্যক্তি স্বাধীনতা, আমার জীবনের অধিকার, এগুলা থেকে আমাকে বঞ্চিত করা যাবে না। এই অধিকারটি জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রেও রয়েছে এবং এই অধিকারের ভিত্তিতেই বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। যে হ্যাঁ, একজন অপরাধী, প্রমাণিত অপরাধী, সর্বোচ্চ আদালতে প্রমাণিত দোষী, তারপরেও তার একদম জীবনাবসান না ঘটে, অর্থাৎ মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন বা নির্দিষ্ট একটি সময়ের জন্য কারাদণ্ডাদেশ দেয়া যেতে পারে। এই ধরনের মনোভাবে অনেক দেশেই দেখা যায়। বিশ্বের এখন বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি হচ্ছে মানুষের কি অধিকার? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এরপর আসি আমরা পরবর্তী মৌলিক অধিকার 33 নং অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতার ও আটকে রক্ষা কবচ। অর্থাৎ হুট করে আমাকে গ্রেফতার করতে পারবে না, আমাকে আটক করতে পারবে না। এই অনুচ্ছেদে ঘোষণা করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে, আমাকে যে গ্রেফতার করা হলো, সন্দেহের বশে অবশ্যই আমাকে গ্রেফতার করতে পারে, কারণ আমি অপরাধী কি না সেটি যাচাই বাছাই করতে সময় লাগবে, তদন্ত লাগবে। এর আগে আমাকে গ্রেফতার সন্দেহের বশে সংবিধানেরই ধারা বলে আমাকে করা যাবে। কিন্তু গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাসম্ভব দ্রুত গ্রেফতারের কারণ না জানিয়ে আটকে রাখা যাবে না। অর্থাৎ আমাকে পছন্দ হইল না, ধরে নিয়ে ফেলায় রাখলো থানায় বা জেলে চালান করে দিল, সেটা পারবে না। আমাকে গ্রেফতারের সাথে সাথেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কেন আমাকে গ্রেফতার করা হলো, অর্থাৎ গ্রেফতারে কী কারণ সেটি অবশ্যই জানাতে হবে এবং কারণ না জেনে আটক রাখা যাবে না। এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আমাকে বলে দিল গ্রেফতার করে যে তোমাকে ওই অপরাধে ওই আইনের ওই ধারায় গ্রেফতার করা হলো, আটক করা হলো, ব্যাস এখন থানায় বসে থাকো, সেটা না। আমাকে যেরকম জানাইতে হবে হোয়াট ইজ মাই অপরাধ, পাশাপাশি আমাকে আমার মনোনীত আইনজীবীর সাথে, অর্থাৎ আমি এই অপরাধ সম্পর্কে জানলাম, তারপর একজন আইনজীবীকে আমি মনোনয়ন দেব এবং সেই আইনজীবীর সাথে আমি পরামর্শ করব এবং সেই আইনজীবীর মাধ্যমে আমি আত্মপক্ষ সমর্থনের অধিকার যেটা সেটি আমি পাবো, এটি আমাকে দিতে হবে, এটি থেকে আমাকে বঞ্চিত করা যাবে না। আমি যত কুখ্যাত, যত নিকৃষ্ট অপরাধী হই না কেন, আমাকে আমার আইনগত সুবিধাগুলো দিতে হবে। গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সেই ব্যক্তিদের সকলকেই 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ গ্রেফতারের সময় থেকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে কি করতে হবে? সম্মুখে আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ওই বিচারিক আদেশ, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া এই 24 ঘন্টার বেশি 1 সেকেন্ডও আমাকে আটক রাখা যাবে না। তাহলে এখানে এটা খুব সেন্সিটিভ। গ্রেফতার করতে গেলে আমাকে গ্রেফতার করার পর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কী করতে হবে? আমাকে গ্রেফতারের কারণ জানাতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাকে গ্রেফতারের কারণ জানানোর পর আমাকে আইনজীবী মনোনয়ন দেওয়ার অধিকার দিতে হবে, সুযোগ দিতে হবে এবং আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার দিতে হবে, সুযোগ দিতে হবে এবং আমাকে এই অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের পর যদি কোনো আদেশ না থাকে 24 ঘন্টার পরে 1 মুহূর্ত আমাকে আটক রাখা যাবে না। যদি ম্যাজিস্ট্রেট আমাকে নন বেইল বা জামিন নামঞ্জুর করে আদালতে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়, সেটা আমাকে যাবে। ম্যাজিস্ট্রেট যদি আমাকে রিমান্ডের নির্দেশ দেয়, সেটা হবে। কিন্তু ম্যাজিস্ট্রেটের এই সুনির্দিষ্ট কোনো আদেশ ছাড়া আমাকে 24 ঘন্টার বেশি 1 সেকেন্ডও আটক রাখতে পারবে না। এরপর আসি আমরা পরবর্তী মৌলিক অধিকার, সেটা হচ্ছে 34 নম্বর অনুচ্ছেদে রয়েছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ। সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় বলে
আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে, অর্থাৎ বাই ফোর্স আমাকে কোনো কাজ করাতে পারবে না। যে এখন খুব একটা মেসাকার অবস্থা, এখানে জোর করে আমাকে, এই কোভিড চলতেছে, এর মধ্যে জোর করে আমাকে তুমি এই কোনো মানে ঝুঁকিপূর্ণ কাজে বা যে কোনো ধরনের কাজেই তুমি আমাকে ইনভলভ করতে পারবে না। আমি যে কাজে নিয়োজিত আছি সেই কাজের যে বিধি, সেই বিধি মোতাবেক আমি কাজ করব, কিন্তু এক্সট্রা বাই ফোর্স আমাকে কোনো শ্রম করতে দেয়া যাবে না। এটি নিষিদ্ধ এবং এটি লঙ্ঘন করা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। এগুলো মূলত শ্রমিকদের ক্ষেত্রে, তারপর অবহেলিত জনগণের মানুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য। শ্রম আইন রয়েছে, শ্রম আদালত রয়েছে, সেগুলির মাধ্যমে এটি মেনটেন করা হয়। তারপর নেক্সট মৌলিক অধিকার হচ্ছে চলাফেরার স্বাধীনতা। 36 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা এবং যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনর্প্রবেশ করার অধিকার রাখে। তাহলে 36 নং অনুচ্ছেদে কি সুবিধা আছে আমার চলাফেরার? যে আমি সারা দেশে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সর্বত্র চলাফেরা করতে পারবো। তাই বলে কি আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারবো? তা না। আইনে যেটুকু আমার আছে, আইনে যে সকল এরিয়া নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ তো নয়, সংরক্ষিত এলাকা বাদ দিয়ে, আমি তো চাইলেই এখন বঙ্গভবনে ঢুকতে পারি না, আমি তো চাইলেই এখন গণভবনে যেতে পারবো না, আমি চাইলেই এখন বাংলাদেশ সচিবালয়ে ঢুকতে পারবো না, আমি চাইলেই এখন ক্যান্টনমেন্টে ঢুকতে পারবো না, বিমান বাহিনীর দপ্তরে যেতে পারবো না, ঠিক না? কিন্তু এগুলো তো সংরক্ষিত এলাকা, নিরাপত্তার জন্য সংরক্ষিত এলাকা। এই ধরনের সংরক্ষিত এলাকা ব্যতীত বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা এবং করার অধিকার যেমন আমার রয়েছে, যে কোনো স্থানে বসতি এবং বসবাস করার অধিকার রয়েছে। আমার বাড়ি ঘর করার, আমার ইচ্ছা হইলো আজকে আমি টাঙ্গাইল ছেড়ে ঢাকায় বাসা করব, অবশ্যই আমি পারবো। আমার ইচ্ছা হইলো আমি আমের দেশ রাজশাহী অঞ্চলে বাড়ি করব, সেটাও আমি পারবো, তাই না? আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসতি স্থাপন করে বসবাস করার অধিকার রাখি। আবার আমি প্রয়োজনে পাসপোর্ট করে বাংলাদেশের বাইরে বিশ্বের যে কোনো দেশে যাওয়ার অধিকার রাখি। আবার আমি নির্দিষ্ট একটা সময়ে বা যখন আমার ইচ্ছা, যখন আমার প্রয়োজন, আমি আবার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পুনর্প্রবেশ করার অধিকার রাখি। এটি আমার চলাফেরার স্বাধীনতা, মৌলিক অধিকার। এবার আসি আমরা পরবর্তী মৌলিক অধিকারে, সমাবেশের স্বাধীনতা। সংবিধানের 37 নং অনুচ্ছেদে, 3য় অধ্যায়ের 37 নং অনুচ্ছেদে মোতাবেক আইন সাপেক্ষে রাস্তায় জোর করে আমি একটা মিটিং করতে পারবো না, আমি জোর করে রেল লাইনের উপর বসে মিটিং করতে পারবো না, করটিয়া বাইপাসে আমি একটা মিটিংয়ে ডাক দিতে পারবো না। যত ক্রাইসিসই হোক, যত সমস্যাই হোক, আমাকে কি করতে হবে? আইন অনুযায়ী, আইন সাপেক্ষে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায়, কোনো অস্ত্র লাঠি বন্দুক কামান কোনোটাই নিতে পারবো না, নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রা, অর্থাৎ মিছিল বা এই জাতীয় প্রসেশন এগুলোতে যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অর্থাৎ আইন সাপেক্ষে শান্তিপূর্ণভাবে নিরস্ত্র অবস্থায় সমবেত হবার অধিকার থাকবে প্রত্যেক নাগরিকের, জনসভায় যোগদান করার অধিকার থাকবে, শোভাযাত্রায় যোগদান করার অধিকার থাকবে, তবে কি আইন সাপেক্ষে। এরপর আসে আমরা পরবর্তী মৌলিক অধিকার, সংগঠনের স্বাধীনতা। সংবিধানের এই 3য় অধ্যায়ের 38 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আইন সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। সকল নাগরিকই সংগঠন বা সমিতি করার অধিকার রাখে। যেমন আমি পারি না। কেন আমি পারি না? আমি সরকারি চাকরি করি, আমি চাইলেই আজকে একটা দল করতে পারি না বা কোনো একটা দলে আমি যোগদান করতে পারি না। এই জন্য বলতেছে আইন সাপেক্ষে সমিতি বা সংগঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। এবার আসি পরবর্তী মৌলিক অধিকার, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা। সংবিধানের 39 নং অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকদের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার নিশ্চয়তা
দেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিকের বাক অর্থাৎ বলা, হ্যাঁ, বক্তব্য এবং ভাব প্রকাশের স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রেরও স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ আমি আমার মনের ভাব সেটি প্রকাশ করতে পারবো, এক্ষেত্রে আমি স্বাধীন। দেশের মিডিয়া সেটিও স্বাধীন, তবে অবশ্যই দেশের ভাবমূর্তি, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো ভাব আমি প্রকাশ করতে পারি না। এটি আমার জন্য অপরাধ। কেন না, আমি আমার দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, ভাবমূর্তি নষ্ট করে একটা কিছু বলতে পারি না। এরপরে আসি পরবর্তী মৌলিক অধিকার, পেশা ও বৃত্তির স্বাধীনতা। 40 নং অনুচ্ছেদে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে, কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা ব্যবসা পরিচালনার জন্য আইন দ্বারা কোনো যোগ্যতা নির্ধারিত হয়ে থাকলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। এটা শুরুতেই কিন্তু বলে হয়েছে যে আইন দ্বারা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে পেশার জন্য। সেই পেশা বা বৃত্তি গ্রহণের অথবা ব্যবসা পরিচালনার জন্য আইন দ্বারা যে যে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সেগুলা মেনটেন করে, সেগুলা মেনে অর্থাৎ অনুরূপ যোগ্যতা সম্পন্ন নাগরিক কি করতে পারবে, যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের অথবা আইনসঙ্গত কারবার অর্থাৎ ব্যবসা পরিচালনার অধিকার ভোগ করে। পরবর্তীটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। এটি 41 নং অনুচ্ছেদে এটি সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন কিংবা প্রচারের অধিকার রয়েছে। অর্থাৎ আমি যে ধর্মের মানুষ, আমি সেই ধর্ম অবলম্বন করতে পারবো, আমি আমার ধর্মীয় কার্যাবলী পালন করতে পারবো, প্লাস আমি আমার ধর্মের প্রচার করতে পারবো। এটি আমার কি অধিকার? মৌলিক অধিকার। এরপর আসি পরবর্তী মৌলিক অধিকার, সম্পত্তির অধিকার। এটি হচ্ছে 42 নং অনুচ্ছেদে এটি সংযোজিত হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে। অর্থাৎ আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে আমি চাইলেই তো আজকে বঙ্গভবনের এক সাইডে জায়গা কিনতে পারবো না, তাই না? আমি চাইলেই তো সরকারি যে খাস জমি সেটা কিনতে পারবো না, বা সেখানে ঘরবাড়ি বানাতে পারবো না। আমি রেলওয়ের যে অনেক জায়গা পড়ে আছে সেখানে তো একটা দোকান দিতে পারি না। অর্থাৎ আইন দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন করার অধিকার রয়েছে, সে সম্পত্তি ধারণ করার অধিকার রয়েছে, হস্তান্তর অথবা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার রয়েছে। অর্থাৎ হস্তান্তর বলতে আমি এটা বিক্রি করতে পারি, আবার আমার যে ওয়ারিশ, আমার উত্তরাধিকার, তারাও এটা তাদের মধ্যে আমি ভাগ বন্টন করে দিতে পারি। এটি আমার অধিকার। আমি যেরকম ক্রয় করতে পারি, ভোগ করতে পারি, হস্তান্তরও করতে পারি, বন্টনও করতে পারি, বিধিনিষেধ সাপেক্ষে, আরোপিত বিধিনিষেধ সাপেক্ষে, যেখানে যেটি আমার প্রাপ্য করতে পারবো সেই জায়গায়। এর সাথে আরও আছে এই ক্লজে, সেটি হচ্ছে আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ কিংবা রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না। অর্থাৎ আমার যে বাড়িটা, আমার যে ক্ষেতটা, আমার যে অনাবাদি জায়গাটা, এটি আইনের কর্তৃত্ব। আইন দ্বারা যদি সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে যে এইখান দিয়ে একটি বড় রাস্তা যাবে, এইখান দিয়ে একটি ব্রিজ হবে, এই ধরনের কোনো কারণে যদি সরকার কোনো আইন তৈরি করে যে এই এলাকার জায়গাগুলো আমরা অ্যাকোয়ার করব, এগুলা দখল করে এখান দিয়ে হাইওয়ে বানাবো, বড় রাস্তা বানাবো, বাইপাস বানাবো, অথবা ব্রিজ বানাবো, অথবা স্টেশন বানাবো, যে কোনো উন্নয়নমূলক কাজ করে সরকার তো ওইভাবেই করবে। ব্রিজ তো আর বানাতে গেলে তো একটা নির্ধারিত জায়গা অ্যাকোয়ার করেই করতে হয়। এই যেটাই করুক আইনের মাধ্যমেই, আইনের কর্তৃত্বের মাধ্যমেই করতে হবে। এছাড়া আমার যে সম্পত্তি, এটি বাধ্যতামূলকভাবে গ্রহণ
বা রাষ্ট্রায়ত্তকরণ বা মানে অর্থাৎ সরকারিকরণ, জাতীয়করণ কিংবা দখল করা যাবে না। আর যখন আমার থেকে এটা অ্যাকোয়ার করে নিবে, সেটার জন্য কিন্তু আবার আমাকে কি করবে, স্বাভাবিক যে বাজার দর সে অনুযায়ী আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। এরপরে হচ্ছে আমরা পরবর্তীটাতে যাই। এটি হবে কত ধারা, 43 নম্বর অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের অধিকার। এই অনুচ্ছেদ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার রয়েছে। অর্থাৎ আমার বাড়িতে আমার নিরাপত্তা লাভের অধিকার থাকতে হবে, আমার বাড়িতে আমি নিরাপত্তা থাকতে হবে। আমার বাড়িতে যদি আজকে অস্ত্র আছে, অবৈধ কোনো পণ্য আছে, সেটি জন্য তল্লাশি করতে আসবে। তল্লাশি করতে হলে কি নিয়ে আসতে হবে, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। সার্চ ওয়ারেন্ট ছাড়া আমার বাড়ি তল্লাশি করার অধিকার কেউ রাখে না। আমাকে গ্রেফতার করতে হবে আমার বাড়ি থেকে, আমার এই জন্য কী নিয়ে আসতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আমাকে আমার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে না। এটি আমার অধিকার, মৌলিক অধিকার। আর যোগাযোগের বিষয়টি এরকম যে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। আমি এখন চিঠি লিখব, এটা যদি আবার কর্তৃপক্ষকে জানায় দেখায় লিখতে হয় তাহলে তো হবে না। আমার এই চিঠি বা অন্য যে কোনো দিন যোগাযোগের যে অধিকার উপায়, সেটা আমার কি রাখতে হবে, গোপন থাকবে। সেই অধিকার আমি ভোগ করি, গোপনীয়তা থাকবে। আমি তোমাদের সাথে ক্লাস নিতেছি, এখন এই ক্লাস যদি আরবিতে কেউ শুনতে থাকে, এটা তো না, ঠিক না? আমরা যখন এখন ডাইনে অনলাইন স্বাভাবিক সময় যে আমরা কলেজে ক্লাস নেই, আমাদের এই যে একটা নিবিড় যোগাযোগ ক্লাসরুম, বা সেটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুম হোক অথবা এই অনলাইন ক্লাসরুম, এখানে যদি আড়ি পেতে থাকে তাহলে তো আমরা স্বাধীন না, তাই না? আমরা আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেরকম স্বাধীনতা ভোগ করি, পেশাগত জীবনেও সেরকম স্বাধীনতা ভোগ করি, আবার ব্যক্তি জীবনেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারি। যোগাযোগের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রের মতো যোগাযোগের ক্ষেত্রেও আমাদের অধিকার রয়েছে। এরপর যে অনুচ্ছেদ 44 নং অনুচ্ছেদে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকার বঞ্চিত হলে উচ্চ আদালতে রিট করার অধিকার। অর্থাৎ আমার মৌলিক অধিকার যে কোনো একটা ক্ষুণ্ণ হলো, আমার বাড়িটা বেদখল হয়ে গেল, আমি একটা পত্রিকা চালাই, পত্রিকায় হয়তো আমি কোনো প্রভাবশালী কারো বিরুদ্ধে কোনো রিপোর্ট করলাম যে ওই জায়গায় অমুকে বেদখল করেছে বা অবৈধ ওই চাষ করছে, ওই কাজ করছে, অবৈধ স্থাপনা গড়ে তুলেছে, নানা কারণে আমার এই পত্রিকার পাবলিকেশন কি বলে, প্রকাশনাটা বন্ধ করে দিল। হ্যাঁ, আমাকে এক ধরনের মৌলিক অধিকার, অথবা আমার জায়গাটা তুমি জোর করে দখল করে নিয়ে গেলাম, গুন্ডা বাহিনী এনে, মাস্তান এনে, পেটোয়া বাহিনী এনে, তাহলে কি হলো, আমি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলাম। আর এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে আমি কি করব, সংবিধানের 3য় অধ্যায়ের 44 নং অনুচ্ছেদ অনুযায়ী আমি, অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করার অধিকার রয়েছে। এটি হচ্ছে মূলত বাংলাদেশের সংবিধানে উল্লেখিত 18টি মৌলিক অধিকার, যে অধিকারগুলো আমরা এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই মৌলিক অধিকারগুলো অত্যাবশ্যক। মৌলিক অধিকার ব্যতীত কোনো জাতি, কোনো ব্যক্তি বিকাশ লাভ ঘটে না এবং মর্যাদাবোধ থাকে না। আমার যদি বাড়ি করার অধিকার না থাকে, আমার যদি শিক্ষা লাভের অধিকার না থাকে, আমার যদি মত প্রকাশ করার অধিকার না থাকে, আমার যদি পেশা, বৃত্তি অথবা ব্যবসা করার অধিকার না থাকে, তাইলে তো আমি কোনো নাগরিকের কাতারেই পড়লাম না। আমি এই অধিকারগুলো কোথায় ভোগ করি, মৌলিক অধিকার? আমি আমার নিজ দেশে, অর্থাৎ আমি যেই দেশের নাগরিক সেই দেশেই আমার এই মৌলিক অধিকারগুলো। আমি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এগুলো আবার মৌলিক অধিকার বলতে পারবো না। অর্থাৎ নাগরিক তার নিজ দেশে সংবিধানে উল্লেখিত ব্যক্তিত্ব বিকাশের জন্য, সকল সুবিধা প্রাপ্তির জন্য যে সকল অধিকার ভোগ করে, সেগুলোই মৌলিক অধিকার। আমাদের দেশে আমার এই মৌলিক অধিকারগুলোই উল্লেখিত রয়েছে সংবিধানের 3য় অধ্যায়ের 18টি অনুচ্ছেদ।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে এখন অনেক কথা আগে বললেও এখন কিন্তু সরকার শর্টকাট করে দিছে। বাইরে তো যেতেই হবে, বাইরে গেলে কি করতে হবে? মাস্ক, অবশ্যই মাস্ক পরতে হবে। নো মাস্ক নো সার্ভিস। আজকে যদি অনলাইনে ক্লাস না হয়ে ক্লাসরুমে হতো আমাদের কলেজের, তাহলে যারা মাস্ক পরে না আসতা তাদের আমরা কি করতাম? ক্লাসে অংশগ্রহণ করতে দিতাম না। আমিও যেমন অ্যালাউ করতাম না, তোমরাও ভয় পাইতা বা আতঙ্কিত হতো, এই লোক মাস্ক স্যার আসছে, একে দেওয়া যাবে না স্যার। তো সেরকম যখনই ঘরের বাইরে যাবে অবশ্যই মাস্ক পরিধান করবে। এটি চিকিৎসকরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি সিদ্ধান্তে এসেছে যে এই যে ভাইরাসটি, এই ভাইরাসের ব্যাপকতা সংক্রমণে, ব্যাপকতা রোধে, নিয়ন্ত্রণে মাস্ক একটি অপরিহার্য মাধ্যম। অবশ্যই মাস্ক পরিধান করবে। এছাড়া এখন শীতকাল, হুটহাট করেই ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, কাশি হয়ে যায়, যেগুলা আমাদের আবার অন্য ধরনের আতঙ্ক সৃষ্টি করে। আমার একটু কাশি হইলো, ঠান্ডা লাগলো, গলা ব্যথা করে, জ্বর আসলো, আমি কি করোনা আক্রান্ত কিনা? হয়তো না, স্বাভাবিক সময়েও আমাদের এরকম অসুস্থতা দেখা যায়। তারপরেও যেহেতু এটি একটি দুর্যোগ সময়, বৈশ্বিক দুর্যোগে, তা আমরা সাবধানে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। তোমাদের সবার কল্যাণ কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সুস্থ থাকো, স্বাভাবিক থাকবো, ইনশাল্লাহ অচিরেই আমরা আমাদের শ্রেণীকক্ষে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।